ইমিগ্রেশন ক্রস করতে এত পরিমাণে ট্রাফ হয়েছে। নেপাল আসার পর শুনি 3-4 দিন ধরে নাকি প্রচন্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে। রাতের খাবার খেতে এসে দেখি তাদের পানিতে প্রচন্ড পরিমাণের আয়রন। কত রুপি 7 days 600, 7 days 600, 14 days 1000, 28 days 2000, all limited data, all limited call Nepal। সিম কার্ডের দোকানে বাংলাদেশের মতো সিন্ডিকেট চলে। নেপালের সব থেকে পুরনো শহর দরবার স্কোয়ার ঘুরলাম, তারপর মাঙ্কি টেম্পল ঘুরলাম, যে জায়গায় সব থেকে বেশি বানর অবস্থান করছে। আমার এই ভিডিওতে বাংলাদেশ থেকে নেপাল আসার এবং নেপালে কিছু জায়গা ঘোরার অভিজ্ঞতা শেয়ার করছি। হেই, আমি কামরুল, চিনতে পারছেন তো? আমার এয়ারপোর্টে দেখে কি মনে করতেছেন? আর মনে করার কিছু নাই, আমি যাচ্ছি নেপাল, সো ঘুরতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ব্লগ। যদি আপনাদের কাছে আমি ওইরকম ভাবে সাপোর্ট পাই, যেহেতু আমি একা যাইতেছি, একা ভিডিও করব, যদি ওইরকম ভাবে সাপোর্ট পাই তাহলে আমি চেষ্টা করব দেন আরো ভালো ভালো ব্লগ দেওয়ার। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম, তো দেখি আপনাদের কাছে কেমন সাপোর্ট পাই। আমার ফ্লাইট হচ্ছে আরো 3 ঘন্টা পরে, দেন আমি 3 ঘন্টা আগে আসছি। ইমিগ্রেশনে 3 ঘন্টা আগেই আসা লাগে, তাই একটু বাইরে ঘুরে ঘুরে ভিডিও করতেছি। তবে একটা কথা কি, ওই যে রিপন মিয়ার একটা কথা আমার মনে আছে, আমার কাছে গুলো ওই রকমের টাকা টোকা নাই, মানে ঘুরার মতো ওই রকমের মানে বেশি খরচ করার মতো টাকা নাই আমার কাছে, খুব অল্প টাকা। রিপন মিয়ার একটা কথা আছে না, টাকাতে কখনো সুখ হয় না। দেন যদি নিজের কাছে 1 টাকা থাকে আর 1 টাকা হাওলাত করে ঘুরতে বের হয়ে যান, কারণ আল্লাহর দুনিয়া এত পরিমাণে সুন্দর আর আল্লাহর নিয়ামত এত সুন্দর যেটা আপনি না ঘুরলে বুঝতে পারবেন না। আর ওই কথাটাই আমার কলিজায় লাগছে। দেন আমি বের হয়ে গেলাম ঘুরতে নেপালের উদ্দেশ্যে, এবং হচ্ছে আমি বেস ক্যাম্প ট্রেকিং করব। আর মূলত হচ্ছে এটা আপনাদের কাছে সাপোর্ট পাওয়া আমার। যদি আপনাদের কাছে সাপোর্ট পাই তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো অনেক দেশ ঘুরে ঘুরে আপনাদেরকে ইন্টারন্যাশনাল ব্লগ দেওয়ার চেষ্টা করব আমি। দেখি তাহলে আমি এখন এয়ারপোর্টের ভিতরে যাই, যে আগে ইমিগ্রেশনের বেরগোর শেষ করি। আমি চলে আসলাম এয়ারপোর্টের ভিতরে বোর্ডিং পাস নিতে। এয়ারপোর্টের বাইরে মানুষের যেমনের ভিড় ছিল, ভিতরে তার থেকে অনেক বেশি। বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন ক্রস করে ওয়েটিং রুম থেকে যখন নিচে নেমে গাড়িতে উঠলাম, এত বড় বড় বিমান দেখে মনে মনে আনন্দ লাগতেছে। জীবনের ফার্স্ট টাইম এত বড় বিমান দিয়ে আমি আকাশে উড়াল দেব, এটা ভেবেই দীর্ঘ একটা শ্বাস ফেলে মনে আনন্দ পাচ্ছি। তো গাইস, অবশেষে হচ্ছে আমরা ইমিগ্রেশন ক্রস করলাম। আর গাইস, ইমিগ্রেশন ক্রস করতে এত পরিমাণে ট্রাফ হয়েছে, মেবি আমি তো মনে করছিলাম যে আজকে নেপাল যেতে পারবো না। দেন তারপরে যেহেতু আমি ব্লগার, ওই হিসাবে অফিসাররা দেখছে, দেখে দেন আমাকে ইমিগ্রেশন ক্রস করতে দিছে। তো আমি চলে আসছি বিমানের সামনে, এখন বিমানে উঠবো। দেন আমার সাথে আরো লোক আছে আমার গ্রুপের, দেন ওরা হচ্ছে ওই জায়গাতে। বাংলাদেশের ইমিগ্রেশন ক্রস করা এখন খুবই হার্ড হয়ে গেছে, এবং বিমান ছাড়া 15 মিনিট পূর্বে আমি ইমিগ্রেশন ক্রস করতে পারি, যার কারণে আমি খুবই তাড়াহুড়ো করে ওয়েটিং রুম থেকে গাড়ি দিয়ে বিমানের সামনে চলে আসি। বিমানে উঠে কিছুক্ষণ বসার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার আকাশে উড়াল দিল আমাদের বিমানটি। 1464 বর্গ কিলোমিটারের ঢাকা, উপরে উঠে কতই না সুন্দর দেখা যাচ্ছে। বিমানটা যতই উপরে যাচ্ছে ঢাকার আকাশ থেকে ঢাকাটা ততই ছোট মনে হচ্ছে। বিমানটি আকাশে উড়াল দেওয়ার কিছুক্ষণ পর হালকা নাস্তা দেয় আমাদেরকে, যেইখানে থাকে কেক, স্যান্ডউইচ, একটা সস এবং ম্যাঙ্গোভার, সাথে 7 আপ আর মিনি একটা পানির বোতল। দুপুরের খাবার না খাইয়া বিমানে উঠছি, তো তাই খাবারগুলো আমার কাছে খুবই টেস্ট লাগতেছিল। এই খাবারগুলোর মধ্যে সব থেকে বাজে জিনিস ছিল স্যান্ডউইচটা। তারপরেও যেহেতু আমার অনেকটা পরিমাণের খিদা লেগে গেছে, তাই সবকিছুই খাইয়া নিছি। মেঘের উপরে এরকম একটা পরিবেশে নাস্তা করার ফিলটাই অন্যরকম। যদি আপনি বিমান দিয়ে ভ্রমণ না করেন তাহলে বুঝতেই পারবেন না এই ফিলিংসটা কেমন। বিমানের জানালা দিয়ে দেখা যাচ্ছে হিমালয়ের দেশ নেপাল। 1,47,516 বর্গ কিলোমিটার নেপালকে বলা হয় হিমালয়ের দেশ। আপনি যদি বিমানের ডান পাশে জানালার সাইডে বসেন তাহলে ত্রিভুবন আন্তর্জাতিক এয়ারপোর্টে ল্যান্ড করার পূর্বে হিমালয়ের দেশ নেপালের সৌন্দর্যটা খুব ভালোভাবেই উপভোগ করতে পারবেন। আমাদের বিমানটি ল্যান্ড করার পূর্বে নেপালের ওয়েদারটা খুবই খারাপ ছিল, যার কারণে আমরা নেপালের বড় বড় পাহাড়ের সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করতে পারি নাই। এয়ারপোর্টে ল্যান্ড করার পর দেখি প্রচন্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে, তাই তাড়াহুড়ো করে উঠে পড়লাম বাসে। নেপালের এয়ারপোর্ট ছিল পুরো ফাঁকা, আর এখানে আসার পুরোপুরি প্রস্তুতি আমি নিয়ে আসছিলাম। এখানে যেহেতু নন অ্যারাইভাল ভিসা, তাই এখানে একটা ফর্ম ফিল আপ করতে হয়। আমি ফর্মটা বাসা থেকে পূরণ করে নিয়ে আসছিলাম। এইখানে নামার পরে সামনে অনেকগুলো কম্পিউটার পেয়ে যাবেন, ওইখানে আপনি পূরণ করে নিতে পারবেন। সবশেষে নেপালের ইমিগ্রেশন শেষ করলাম, আর নেপালের ইমিগ্রেশন শেষ করতে কোনো কষ্টই হয় নাই বলতে গেলে। মানে আমাদের বাংলাদেশে যেই পরিমাণের কষ্ট করা লাগছে ইমিগ্রেশনে,
নেপালে ওরকমের সময়ও লাগে না বা কষ্ট করা লাগে নাই। নেপালে সম্ভবত 5 থেকে 7 মিনিটের মতো লাগছে মেবি, এরকমেরই, কিন্তু ওরকমের কষ্ট করা লাগে নাই। নেপালে ইমিগ্রেশন খুবই সহজ। আর যেহেতু আমার অনলাইনে কাগজ করা ছিল আগে থেকে, কম্পিউটার টাইপ করতে হয় নাই, এজন্য সময়টা বাইচা গেছে। আর এখন আমি বাইরে গিয়ে গাড়িতে উঠবো, যেহেতু আমি গ্রুপের সাথে আসছি তাই একটু কষ্টটা কম, একা আসলে কষ্টটা একটু বেশি হয়। গাড়ি নেওয়ার ঝামেলা আর অনেক ঝামেলা আছে, এই জন্য গ্রুপ বেছে নিলাম। মেবি গ্রুপই ভালো হবে। এই মিলন ভাই, আপনি দিয়ে আমার সাথেই, আপনি কি আমাদের বিমান দিয়ে আসছেন? বৃষ্টির কারণে এয়ারপোর্টের বাইরে ঠিকমতো দাঁড়াইতেও পারতেছি না। এয়ারপোর্টের বাইরে ছোট্ট একটা জায়গা ছিল যেখানে সবাই মিলেমিশে দাঁড়ায় আছে বৃষ্টির জন্য। আমি এই জায়গায় নিশ্চিন্তে দাঁড়ায় আছি, কারণ আমার গ্রুপ লিডার গেছে গাড়ির ব্যবস্থা করতে। যদি আপনি একা ঘুরতে আসেন তাহলে এই প্যারাটা আপনার নিতে হবে। যদি এই জায়গায় আপনি অ্যাপের মাধ্যমে গাড়ি বুকিং না দিয়ে থাকেন তাহলে এই জায়গা থেকে আপনার বেশি টাকা দিয়ে গাড়ি নিতে হবে। তারা এই জায়গাতে অতিরিক্ত পরিমাণের ভাড়া চায়, আপনি একটু মোলামুলি করে কিছু টাকা কম দিতে পারবেন। আমাদের গ্রুপ লিডার গাড়ি নেওয়ার পর গাড়িতে উঠে পড়লাম। ভাবলাম রাস্তা দিয়ে হোটেলে যাওয়ার আগ পর্যন্ত গাড়ি থেকে খুব ভালোভাবে নেপালের সৌন্দর্যটা উপভোগ করতে পারবো। তার হলো কই, বৃষ্টির কারণে বাহিরে কিছু দেখাই যাইতেছে না গাড়ির গ্লাস দিয়ে। তারা নেপালি ভাষায় কি বলতেছে আমি কিছুই বুঝতেছি না, তবে এতটুকু বুঝার ক্ষমতা হয়েছে গাড়িওয়ালার কোনো দোষ নাই, গাড়িরও কোনো দোষ নাই। পুলিশ শুধুই গাড়িকে থামিয়ে গাড়ির কাগজপত্র নিয়ে গেছে। নেপালে আসার সাথে সাথে এমন একটা ঘটনা দেখবো কখনো চিন্তাও করি নাই। আমাদের গাড়ির ড্রাইভার প্রায় আধা ঘন্টা দাঁড়াইছিল ওই জায়গাতে। পুলিশের সাথে অনেক কথাই বলতে দেখলাম, কিন্তু কোনোভাবেই কাগজপত্র নিতে পারে নাই। ড্রাইভারের চোখে পানি ঝলমল করতেছিল এবং ঝলমল চোখ নিয়ে আমাদেরকে বলতেছিল শুধু 2000 টাকা মামলা আমাকে ধরায় দিল। তারপর আমরা গাড়ি থেকে নেমে চলে আসি হোটেলে, এবং এই হোটেলটা আমাদের আগে থেকেই বুকিং দেওয়া ছিল। এটা হচ্ছে আমাদের রুম আজকে এবং কালকের জন্য, এই রুমে থাকতে হবে। আমাদের যে রুমটা বুক করেছিল ওই রুমটা আমাদেরকে দেয় নাই। রুমটা নাকি আমাদের আগে যারা আসছে তাদেরকে দিয়ে দিছে। মানে এই নেপাল ও বাংলাদেশের মতো সিন্ডিকেট চলে, এটা কখনো আমি চিন্তাও করতে পারি নাই। এমন অবস্থায় আমাদের সবার মন খারাপ হয়ে যায়। এই হচ্ছে নেপালের থামেল শহর, মানে রাতের শহর, যেখানে ট্রেকিং করতে আসলে বা ট্যুরিজম যারাই আসে এই জায়গাতে থাকে। মেবি এইখানে রাত্রে ঘোরাফেরা করে মজা আর কি। আমি হোটেলে ছিলাম, খাওয়া দাওয়া করি নাই, মেবি দেখছেন কিছুক্ষণ আগে হোটেলে উঠছি। এখন বেরোইলাম রাতে থামেল শহরটা ঘোরার জন্যে। যেহেতু আমি নেপালে ফার্স্ট টাইম আসছি, তো চেষ্টা করব সব জায়গায় ঘোরার এবং আপনাদেরকে দেখানোর। আর আমি তো আপনাদেরকে বারবার বলছি যে আমি গ্রুপের সাথে আসছি, দেন আমার গ্রুপের সাথে আমার ওই রকমের কারোর সাথে খুব ভালো বোর্ডিং হইতেছিল না। দেন একজনকে পাইলাম আর কি, যার সাথে মিলেমিশে থাকা যাবে। সে হচ্ছে হ্যালো এ ভাই, যার সাথে আমার রুম শেয়ার এবং অবভিয়াসলি সবকিছুই শেয়ার। ভাই আমার বাসা থেকে একটা কি যেন আনলেন ভাই, নাগেট না খাবার জন্য, চিকেন নাগেট। বাসা থেকে চিকেন নাগেট আনছে, ওইটা দুইজনে মিলে খাইছি। যাই হোক, খুব মজা লাগছে ওইটা আমার কাছে। নেপালে হচ্ছে মেবি ওরা টাইমলি সবকিছু করে বলতে গেলে এইখানে টাইমলি রেস্টুরেন্ট খোলে এবং অফ হয়ে যায়। আমরা এখন বাইরে অল্প একটু বের হয়েছি, কারণ আমাদের বেশিক্ষণ ঘোরা যাবে না, হয়তো 5-6 মিনিট ঘুরতে পারবো, দেন আবার চলে যেতে হবে, গিয়ে রেস্টুরেন্টে খেতে হবে, না হলে আবার রেস্টুরেন্ট অফ করে দিবে। ওরা টাইম মেনটেন করে, তো এই জন্য দেখি কতক্ষণ ঘুরতে পারি থামেল শহরে, রাতের শহর। কালকে আবার এই জায়গা থেকে রওনা দিয়ে দিব পোকরাতে। এখন ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই একটু থামেল শহরটা কেমন। থামেল আসলে কাঠমান্ডুর এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যাকে অনেক শহরের হৃদয় বলা হয়। এখানে ভ্রমণকারীদের জন্য শত শত হোটেল, গেস্ট হাউস ও লজ রয়েছে। বার, লাইভ মিউজিক, ক্লাব, ডিস্কো, রাতের বেলায় খুব জমজমাট পরিবেশ থাকে এই থামেলে। এখান থেকে পোকরা, লুম্বিনী, এভারেস্ট বেস ক্যাম্প, ট্রেকিং বা অন্যান্য ট্যুরিস্ট সহজেই বুক করা যায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা এখানে ভীষণ ভিড় করে, তাই এটা একেবারেই আন্তর্জাতিক পরিবেশ। এখন হচ্ছে আমি খাবার খাইতে যাবো। মূলত হচ্ছে আমি বললাম না, ওরা টাইম মেনটেন করে, যদি ওদের টাইম মতো আমরা কিছু না করি তাহলে মেবি আমাদের খাওয়া হবে না। তো দেন আগে যে খাওয়া দাওয়া খাই। মানে এইখানে হচ্ছে যে এই জায়গাতে হচ্ছে হালাল খাবারগুলো পেয়ে যাবেন। মেবি এইখানে কিছু কিছু জায়গা আছে যেখানে আপনারা হালাল খাবার পেয়ে যাবেন। নেপাল হচ্ছে মানে কি বলবো, মুসলিম খুব কম, মানে মুসলিম সংখ্যা আমার মনে হয় যে 100 ভাগের থেকে 96%ই হিন্দু। তো এখানে হালাল খাবার পাওয়া খুবই টাফ, আপনার বাইচা নিতে হবে। এই থামেল শহরে আপনার হোটেল দেখে বুঝে শুনে তারপর খাইতে হবে। তো চলেন গিয়ে আগে খাবারটা খাই।
চলে আসলাম বেসিনে হাত ধুইতে। এসে দেখি তাদের বেসিনের পরিবেশটা একটু অন্য রকমের। হাত ধোয়ার জন্য সাবান পাইতেছি না এবং পানিটা বের হচ্ছে লাল। পরে বুঝতে পারলাম পানিতে প্রচুর পরিমাণের আয়রন। আমাদের গ্রুপ লিডার রেস্টুরেন্টে আগে থেকেই ঠিক করে রাখছে আমরা কোন রেস্টুরেন্টে খাবো। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট যেখানে হালাল খাবার পাওয়া যায়। এই চিকেন বিরিয়ানিটা দেখতে যতই সুন্দর তার টেস্টটা ততটাই খারাপ। আমি নেপালে আসার আগে শুনছিলাম নেপালের খাবার নাকি ওই রকমের ভালো না, আমরা বাংলাদেশিরা খেতে পারি না। এখন এই বিরিয়ানি খেয়ে সত্যি সত্যি বুঝতেছি কেন বাঙালিরা খেতে পারে না। তারা হয়তো আমাদের বাংলাদেশিদের মতো মশলা টসলা দিয়ে রান্না করে না, যার জন্য খাবার ওই রকমের স্বাদ পাওয়া যায় না। খাবারের স্বাদ না থাকায় কোনো রকম খাইতে হইলো। দুপুর থেকে কোনোভাবেই কোনো কিছু খাইতে পারতেছিলাম না, জাস্ট বিমানে কয়টা খাবার খাইছি আর এখন খাইতেছি। এই ছিল আজকে সারাদিনের জার্নি। তা এখন ঘুমাবো, দেন কালকে সকালে ওইটা কাঠমান্ডুতে ঘোরাঘুরি করব, মানে থামেল শহরটা ঘোরাঘুরি করব। তো রাত্র অনেক হয়ে গেছে, এখন ঘুমাই। বাই। এই হচ্ছে সকালের খাওয়ান নেপালে, না ভাই? এইটা দেখেন ভিডিও করবেন ভাই। নেপালে সকালের খাওয়ানটা কেমন লাগতেছে? খাইটাই বেরো, মানে দেখতে কেমন লাগতেছে? দেখতে তো ভালো লাগতেছে ভাই, খাইলে বোঝা যাবে না? খাইলে বোঝা যাবে। এমন সুন্দর দৃশ্যের মধ্যে নাস্তা করা খুবই মানে মজার একটা ব্যাপার। ওইদিকে পাহাড় দেখা যাইতেছে আর এটা হচ্ছে মেবি 6 তলার উপরের রেস্টুরেন্ট, খুবই ভালো লাগতেছে। নেপালিরা প্রতিদিন সকালে এইগুলাই নাস্তা করে এবং ফরেনার যারা ঘুরতে আসে তাদেরকে একই নাস্তা দেয় নাস্তা করার জন্য। তাদের রুটি এবং ক্রিম আমার কাছে ওই রকমের টেস্ট লাগে নাই। আর নেপালি কলার কথা কি বলবো, এগুলো তো বাংলাদেশে খান এবং বাংলাদেশে এগুলো চলে, কিন্তু চাটা খুব ভালো ছিল। বাহিরে বের হয়েছি, এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে সিম নেওয়া। এইখানে ওয়াইফাই নেট আছে, বাট এত পরিমাণের খারাপ, মানে চালানো যাইতেছে না। এখানে তো নেট ছাড়া কিছু হবেও না, যেহেতু আমরা গ্রুপ আসছি, একজনের সাথে আরেকজন কানেক্ট থাকতে গেলে নেট লাগবে, এর জন্যই আমাদের সিম নেওয়া লাগবে। তো এই সিমের দাম নাকি অনেক এই জায়গায়, প্যাকেজ সহ। তবে দেখি আমি কতটুকু কম দামে, মানে কত রুপি দিয়ে কিনতে পারি, কতটুকু সেভ করতে পারি রুপিটাকে। আমি সিম কেনার দোকান খুঁজতেছি, এখনো সামনে পড়ে নাই। তবে এটা হচ্ছে দিনের থাম্বেল না, এটা থামেল। এটা হচ্ছে দিনের থামেল শহর। আপনাদেরকে তো দেখাইলাম রাতে কেমন সুন্দর। দিনের বেলা ওই রকমেরই, মানে দিনের বেলা ওই রকমের ভালো লাগে না, তবে রাতে একটু সৌন্দর্য বেশি, লাইটিংটা একটু বেশি, এই জন্য একটু সুন্দর লাগে। এই আমরা সিম কই থেকে নিবো ভাই? সিমের দোকান দেখাই নাই? এইটা আচ্ছা, ওকে, আমরা সিমটা কিনি। অনেক খোঁজার পরে একটা সিমের দোকান পাইলাম। সিম কার্ডের দোকানটা খুব সহজেই পেয়ে যেতাম যদি কাউকে জিজ্ঞাসা করতাম। আমি কাউকে জিজ্ঞাসা করি নাই, তাই সিম কার্ডের দোকানটা বের করতে একটু খোঁজা লাগছে। কত রুপি? 7 days 600, 7 days 600, 14 days 1000, 1000, 28 days 2000, all limited data, all limited call Nepal. এটা কি শুধু টুরিস্টের জন্য না? This is only for tourists. Tourist plan. আমরা কি নরমাল সিম ব্যবহার করতে পারবো না? Not possible. You are a tourist. You are a passport. Not possible. কিসিম নেবেন? এর থেকে কমে পাওয়া যায় না? What? Any cheap, any Not possible. All about same price. same price. Same price. For answer. Answer. Yeah. কি কইতাছে? এভরিথিং সেম প্রাইস। All here is same same, price. same price. If you have no video, you try other stuff. বাট আমাদেরকে তো বলে দিল 400 টাকা, মেবি 400 রুপি। 400 taka, I show you now. This is for Indian or Nepalese. আমাদের 7 জন কিনে নিয়ে গেছে ভাই। Unlimited data, you use unlimited. It's not expensive for 1000 rupees for বুঝতে পারছি, ওইটা 10 দিনের জন্য আনলিমিটেড ডাটা। unlimited data. Not expensive for 1000 rupees for tourist plan. ওকে। Cheaper, very cheaper than other country in Nepal. নেপালে হচ্ছে টুরিস্টের জন্য আলাদা সিম কার্ড কিনতে হয়। 650 রুপিতে পেয়ে যাবেন 7 দিনের প্যাকেজ এবং 950 রুপিতে পেয়ে যাবেন 14 দিনের প্যাকেজ, যেটাতে থাকবে আনলিমিটেড ডাটা এবং আনলিমিটেড মিনিট এবং আনলিমিটেড SMS। কিন্তু আমি এই দোকান থেকে সিম কার্ড নিতেছি না। অনেক খোঁজাখুঁজি করছি, বাট এইখানে হচ্ছে ফরেনারদের জন্য, মানে বিদেশিদের জন্য সেম প্রাইসে সিম পাবেন,
বাট নেপালিদের জন্য হচ্ছে এই জায়গায় কম, মানে সিম একই দাম, হচ্ছে কি বলে প্যাকেজ, মানে ইন্টারনেট, মিনিট, SMS এগুলোর জন্য হচ্ছে ফরেনারদের থেকে টাকাটা একটু বেশি নেয়। তবে বেস্ট প্রাইজে আপনি 7 দিনের জন্য পেয়ে যাবেন 545 রুপি দিয়ে, আর 14 দিনের জন্য পেয়ে যাবেন 945 টাকা দিয়ে। এবং যদি তার থেকেও বেশি চান 28 দিন, ওইটা হচ্ছে 1945 টাকা, 1945 রুপি। আমাদের বাংলাটাকে একটু কম পড়ে, খোঁজাখুঁজি করছি অনেক, এর থেকে কমে পাইতেছি না। আমি ওই দোকান থেকে সিম এই কারণে নিই নাই, সিমের দাম হচ্ছে 950 রুপি 14 দিনের প্যাকেজ, কিন্তু ওই লোক আমাকে বলতেছে 1000 রুপি দিতে হবে। ওইটার প্রাইস হচ্ছে 950 রুপি, কিন্তু তাকে আমার দিতে হবে 1000 রুপি। 50 রুপি আমি অন্য দোকানে কম পাচ্ছি, তাকে আমি কেন বেশি দিয়ে সিম কার্ড নিব? তারপর আমি জানতে পারলাম আমরা যেই হোটেলে উঠছি এবং যেই হোটেলে থাকতেছি ওই হোটেলেই নাকি সিম বিক্রি করে। তারপর এইখানে এসে সিম কার্ডটা নিয়ে নিলাম। তো ফাইনালি আমি সিমটা নিয়ে নিলাম, আর সিমটা নেওয়ার থেকে লাগছে আমার পাসপোর্ট এবং ভিসা, মানে ভিসার যে ছবিটা আছে আর পাসপোর্টটা, নাকি ছবি লাগে না, ছবি লাগে বাট ওই রকমের ফটোকপি লাগে নাই, ডাইরেক্ট ফোন দিয়ে ওরা উঠায় নেয়। তো ফাইনালি আমার সিম নেওয়া হলো। এই হচ্ছে আমাদের থামেলের জার্নি শেষ এই জায়গাতেই। আর এখন মেবি 2টা বাজে, আমাদের চেক আউট টাইম ছিল 12টা বাজে, এখন 2টা বাজে, আমাদের চেক আউট টাইম শেষ। আমরা 2 ঘন্টা বইলা একটু বাড়াই নিয়েছিলাম। তো দিন শেষ, আমরা এই রুমে ছিলাম, খুব মজা লাগছে, খুব আনন্দ লাগছে থামেল শহরটা ঘুরে। বাই 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 বাই, এই বাই বাই, হ্যাঁ বাই বাই। আবার যদি থামেল আসি তাহলে আবার দেখা হবে। ওকে ওকে বাই। ওরা খুবই ফ্রেন্ডলি, মানে ওদের সাথে মিশলে আপনি বুঝতে পারবেন। এইখানে যারাই আসে না কেন, এই নেপালে কিন্তু ট্যুরিজম অনেক বেশি ভাই, ট্যুরিস্ট এত পরিমাণে ট্যুরিস্ট আসলে আপনি বুঝতেই পারবেন না এইখানে ওদের মানে স্থানীয় লোক কম, টুরিস্ট গুলো একটু বেশি। ওরা খুব ফ্রেন্ডলি ব্যবহার করে, এত ভালো ব্যবহার আমার মনে হয় না যে আমাদের দেশে করে। চলে আসলাম একটা রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে। এই থামেল শহরে 3-4টা রেস্টুরেন্ট আছে যেখানে হালাল খাবার পাওয়া যায়। যদি আপনি একা আসেন তাহলে কাউকে জিজ্ঞেস করে নেবেন হালাল খাবার কোন রেস্টুরেন্টে পাওয়া যায়, না হলে গুগল ম্যাপ থেকে বের করে নেবেন। তবে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, তাদের কিচেনে কখনোই যাবেন না, তারা এটা কোনোভাবেই পছন্দ করে না। আমি তাদের কিচেনে ঢোকার অনুমতি তাদের থেকে বলেই নিছি, শুধুমাত্র এইটাই দেখানোর জন্য তাদের কিচেনটা কত গোছানো থাকে এবং হালাল রেস্টুরেন্ট গুলোর মধ্যে কত পরিচ্ছন্ন এবং পরিষ্কার ভাবে রান্না করা হয়। আমরা যেই খাবারটা নিছি এটাকে বলা হয় বেজ থালি, এবং হালাল রেস্টুরেন্ট গুলোর মধ্যে এই বেজ থালিটাই সব থেকে বেশি বিক্রি করা হয়, এবং নেপালের মধ্যে সব থেকে বেশি চলে এই বেজ থালিটা। আমি খাবার খাইতেছি আর শুধু মানুষের মুখের দিকে তাকাইতেছি, তারা এই খাবারগুলা কিভাবে খাইতেছে। আমি বুঝতেছি না আমার মুখে রুচি নাই নাকি অন্যদের মুখে রুচি একটু বেশি। এই খাবারগুলো আমি কোনোভাবেই খাইতে পারতেছি না এবং আমার কাছে টেস্টি লাগতেছে না। ভাই এখানে খাবার খাইলে সব খাবার দেখে খাইতে হইব। কিছু খাবারের টেস্ট ভালো, আমি বলছি না যে কিছু খাবারের টেস্ট ভালো, এখানে হচ্ছে কিছু খাবারের টেস্ট ভালো। এই যে দেখেন এইখানে যেগুলো রাখছি এগুলো খুবই বাজে, যদি আপনি মুখে দেন পরবর্তীতে আর খাবার খাইতে পারবেন কিনা আমি জানি না। তবে এটা হচ্ছে টক, মেবি এইটাও টক, আর এটা হচ্ছে সবজি, এটা একটু ভালো লাগে, আমি এটা খাই নাই। আর এখানে যা আছে এটা মানে খাবারের যোগ্য না, মানে আমার জন্য আর কি। এখন আপনাদের রুচি কেমন আমি তো আর জানি না, তবে এটা খুবই বাজে। এটা যদি মুখে দেন আমার মনে হয় না যে আর খাবার খাইতে পারবেন। তবে এখানে আরেকটা জিনিস পাইছি, মেরেন্ডা, সেম বাংলাদেশের মতো ফ্লেভার। খাবার শেষ করে দেন চলে আসলাম আমরা গুরু দরবার স্কয়ার পর্যটন কেন্দ্রে। তবে এইখানে যে জায়গাটা গুরু দরবার স্কয়ার, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। দরবারি স্কয়ার ছিল এক সময় নেপালের মল্ল রাজাদের ও পরে সাহা বংশের রাজাদের শাসন কেন্দ্র। এখানে শত শত বছরের পুরনো কাঠের খোদাই করা মন্দির, রাজপ্রাসাদ, আঙ্গিনা ও মূর্তি দেখা যায়। তাদের প্রাচীন স্থাপত্য, কাঠের কারুকাজ ও ঐতিহ্যের অন্যান্য প্রদর্শনী। ভ্রমণকারীরা এখানে নেপালের ইতিহাস, ধর্ম, রাজনীতি ও শিল্পের জীবন্ত দলিল খুঁজে পান। 1200 শতক থেকে 1800 শতক মল্ল রাজারা কাঠমান্ডুর উপত্যকার বিভিন্ন স্থানে রাজপ্রাসাদ ও মন্দির নির্মাণ করেন। কুমারী ঘর, হাউস অব দ্য লিভিং গডেস্ট, নেপালিরা মনে করেন এখানে বাস করেন নেপালের জীবন্ত দেবী কুমারী। পর্যটকরা প্রাসাদের আঙ্গিনা থেকে কুমারীর দর্শন করতে পারেন। গুরু দরবার স্কয়ার পুরো কাঠ দিয়ে তৈরি, এই মন্দির থেকেই কাঠমান্ডু নামের উপস্থিতি। কথিত আছে এইখানে একটি মাত্র গাছের কাঠ দিয়ে এই মন্দির তৈরি করা হয়েছে। দেবী দুর্গার এক রূপ তালেজুকে উৎসর্গ করে 1564 সালে এই মন্দির তৈরি করা হয়। এটি কাঠমান্ডুর সবচেয়ে উঁচু মন্দিরগুলোর একটি। সাধারণ পর্যটকরা ভেতরে প্রবেশ করতে পারেন না, তবে দোয়াশিন উৎসবের সময় এটি খোলা হয়।
এই হলো এখানের ইতিহাস। ইতিহাস তো শুনলেন এই জায়গার। এখন অন্য জায়গায় যাব, অন্য জায়গায় গিয়ে অন্য জায়গাগুলো ঘুরে দেখার চেষ্টা করব। গরুদরবার স্কয়ার থেকে মাঙ্কি টেম্পল হচ্ছে 15 কিলোমিটার। পাহাড়ি রাস্তা তো 15 কিলোমিটার 30 কিলোমিটারের সমান, আর এতটুকু রাস্তা হাইটে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তাই আমরা এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে নিলাম। ভাড়া পড়লো নেপালি টাকায় 400 টাকা। তবে এই জায়গাতে আমি একটা জিনিস ফলো করলাম, তাদের রাস্তাঘাটটা কেমন জানি চাপা এবং বাংলাদেশের মতো হালকা পাতলা জ্যাম লাগে। আর ট্যাক্সি দিয়ে আসছি, মেবি 400 রুপি ভাড়া লাগছে। তো এই জায়গার নাম হচ্ছে মাঙ্কি টেম্পল। তবে এই জায়গাতে একটা রিক্স আছে, ফোন বের করা যায় না, ফোন নিয়ে নাকি দৌড় দেয়। ওই আমাদের বাংলাদেশের গুলিস্তানের সেম অবস্থা, গুলিস্তান যাত্রাবাড়ি এরকমের অবস্থা। তবে এইখান থেকে যে ভিউ দেখা যায় বেস্ট ভিউ। দেখি এখান থেকে নাকি টিকিট কাটা লাগে, মেবি কত রুপি ওইটা আমি জানি না। তবে কম টাকায় হইলে উঠবো, আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করব। ও ভাই সাব, হোয়াট এ ভিউ! এটা হচ্ছে সিটি ভিউ, মানে নেপালের যে সিটি ভিউটা আছে এটা হচ্ছে এই জায়গা থেকে দেখা যায়। মানে মাঙ্কি টেম্পের একদম উপরে, একটু কষ্ট করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, তাহলে এরকমের ভিউ দেখতে পারবেন। মানে এই মাঙ্কি টেম্পের উপরে যেই পরিমাণ ভিউ, আমি হয়তো এর আগে বাংলাদেশে অনেক বান্দরবন, সাজেক সব জায়গাতে ঘুরেছি, বাট এরকমের না, একটু ডিফারেন্ট, মানে বিদেশি তো ডিফারেন্ট। দেখছেন, এটা হচ্ছে গিয়া সিটি ভিউ, মানে এখান থেকে নেপালের যত সিটি আছে সব দেখা যায়, এই পাশে ওই পাশে। এখানে যারা পাহাড় প্রেমী আছেন তারা হচ্ছে গিয়া এই জায়গার ভিউ দেখলে মন জুড়ে যাবে অবশ্যই। নেপালের মাঙ্কি টেম্পল আসলে স্বয়ম্বনাথ তুপ নামে পরিচিত। এটি কাঠমান্ডুর পশ্চিমে একটি পাহাড়ের উপর অবস্থিত এবং নেপালের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। মাঙ্কি টেম্পল বিশ্বাস করা হয় স্বয়ম্বনাথ প্রায় 2000 বছরেরও বেশি পুরনো। ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রায় 5ম শতাব্দীর লিচ্ছবি রাজারা এই মন্দির প্রতিষ্ঠা করেন। শতাব্দীর পর শতাব্দী ধরে বৌদ্ধ ও হিন্দু উভয় ধর্মাবলম্বীরা এই স্থানকে পবিত্র বলে মনে করে আসছে। চারদিকে ছোট ছোট মন্দির, চত্বর ও প্রার্থনা পতাকা টাঙানো থাকে, যা বাতাসে দোলকে এক আধ্যাত্মিক আবহাওয়া সৃষ্টি করে। এটি বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত। বৌদ্ধ ও হিন্দু উভয় ধর্মের অনুসারীরা এখানে পূজা করতে আসে। স্থানীয় মানুষ বিশ্বাস করে এখানে প্রার্থনা করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক জাগরণ লাভ হয়। স্তূপের চারপাশে অসংখ্য প্রার্থনার চাকা রয়েছে, যেগুলো ভক্তরা ঘুরতে ঘুরতে প্রার্থনা করে। পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়ায় এখান থেকে পুরো কাঠমান্ডুর উপত্যকা দেখা যায়। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এর সৌন্দর্য বিশেষভাবে মনমুগ্ধকর। সকালবেলা সূর্যোদয়ের সময় এখান থেকে কাঠমান্ডুর দৃশ্য সবচেয়ে সুন্দর দেখা যায়। বিকাল 4টা থেকে 6টা সূর্যাস্তের সময় চারপাশে পাহাড় আর উপত্যকার সৌন্দর্য মন কেড়ে নেয়। তবে বানরের কাছ থেকে সাবধান থাকবেন, খাবার বা জিনিসপত্র কেড়ে নিতে পারে। আরামদায়ক জুতা পরবেন, কারণ সিঁড়ি অনেক। পাহাড়ের উপরে উঠতে হলে 365টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। ভাই, সিঁড়ি বাইতে বাইতে অবস্থা খুবই খারাপ। অনেকগুলো সিঁড়ি ভালো লাগছে, তারপর এরকম একটা দৃশ্য দেখা লাগছে। হ্যাঁ, আমার মনে হয় নেপাল আসলে এই জায়গাতে না আসলে একবারে মিস করা হবে। মানে পাহাড়ের ভিউ, তারপর হচ্ছে শহরের ভিউ, এই জায়গাতে না আসলে মিস করা হবে। কারণ এই যে দেখেন ভিউটা কত সুন্দর ভিউ, আপনারা দেখলে কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন এটা হচ্ছে আল্লাহর তৈরি। দেন আল্লাহর দুনিয়া এত সুন্দর, আর আল্লাহর নিয়ামত এত সুন্দর, যদি এই জায়গাতে না আসতাম হয়তো দেখতে পারতাম না। তো মাঙ্কি টেম্পল ঘোরাটা হচ্ছে শেষ আমাদের এই জায়গায়, আর আমরা ঘোরাটা এই জায়গায় শেষ করতেছি আজকের জন্য। এখন আমাদের হোটেলে যেতে হবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো করে দেবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।